পাইকারির পর এবার খুচরা পর্যায়ে 29% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে দেশের 6টি বিতরণ কোম্পানি। একে অযৌক্তিক দাবি করে প্রস্তাব বয়কট করেছে নাগরিক সমাজ। পণ্যের দাম লাফিয়ে বাড়লেও বাড়ে না শ্রমিকের মজুরি। মালিকরা নানা প্রণোদনা পেলেও সুফল পায় না কর্মজীবীরা। শ্রমিক কল্যাণের শর্ত যোগ করার তাগিদ। এবং চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলছে না যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করেছে তেহরান। স্বাগত পূবালী ব্যাংক পিএসসি ডিবিসি বাণিজ্য সংবাদে দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত, সাথে আছি রেদওয়ান আহমেদ। পাইকারির পর এবার খুচরা পর্যায়ে 29% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে দেশের 6টি বিতরণ কোম্পানি। আগামী মাস থেকেই এর বাস্তবায়ন চায় তারা। রাজধানীর কেআইবি মিলনায়তনে বিআইআরসি আয়োজিত গণশুনানির দ্বিতীয় দিনে এই প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরে সংস্থাগুলো। একে অযৌক্তিক দাবি করে প্রস্তাব বয়কট করেছে নাগরিক সমাজ। প্রস্তাব মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান। বুধবার পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের পর বৃহস্পতিবার খুচরা পর্যায়ে দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে হাজির হয় দেশের 6টি বিতরণ সংস্থা। ওজো পারিকো জানায়, 2020 থেকে 24 সাল পর্যন্ত পাইকারিতে খুচরার তুলনায় প্রতি ইউনিটে 85 পয়সা দাম বেড়েছে। এই ঘাটতি মোকাবেলায় 10.12% পর্যন্ত দাম বাড়ানোর আবেদন জানায় তারা। এছাড়া ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি গত 3 অর্থ বছরে 2611 কোটি টাকার বেশি ঘাটতি গুনেছে। সেই সঙ্গে আসছে অর্থ বছর প্রায় 950 কোটি টাকা ঘাটতির আশঙ্কা থেকে খুচরা বিদ্যুতের দাম সর্বোচ্চ 9.67% বাড়ানোর প্রস্তাব করে। ডেসকোর বাল্ক রেটে যে দামে বিদ্যুৎ কিনছি, খুচরা রেটে তার চাইতে 11% কমে আমি বিক্রি করছি। ওজোবাড়ি আওতায় পুগলি এলাকার দুর্গম এলাকা, এখানে রেমাল, আমপান, আইলা সহ ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙার কারণে লাইন বাড়তি ব্যয় করতে হয়, প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, যার জন্য দেশের সবচেয়ে বড় বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড সমিতিগুলোর চলতি অর্থ বছরের ঘাটতি 2368 কোটি টাকা। তাই লোকসান এড়াতে গ্রাহক পর্যায়ে 5.93% মূল্য বৃদ্ধির আবেদন জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া ডিপিডিসি খুচরা মূল্যহার 6.96%, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রতি ইউনিটে 29 পয়সা বা 3.15% দাম বাড়ানোর প্রস্তাব পেশ করে। আমাদের যে খুচরা মূল্য সমন্বয় করতে হবে 6.97%। এটা বর্তমান যে অবস্থা আছে তার প্রেক্ষিতে এটা যদি চেঞ্জ হয়, বাল্ক প্রাইস যদি চেঞ্জ হয়, তাহলে আমাদের সেইভাবে পাস থ্রু করে এটা সমন্বয়ের প্রয়োজন হবে। পাইকারি পর্যায়ে 17 থেকে 21% দাম বৃদ্ধির প্রস্তাব করেছে পিডিবি। তবে দাম বাড়ানোর প্রস্তাব বয়কট করেছে নাগরিক সমাজ। গরিব মেহনতি মানুষের, নিম্নবিত্ত মানুষের পকেট কেটে আরো সংকট তৈরি করি, তাহলে এর থেকে তো মুক্তি পাবো না। সুতরাং সেইটাও আমাদের এই সমস্ত কোম্পানির সবার এই অ্যাটিটিউড থাকতে হবে বলে আমরা মনে করি। আপনারা ভেবে দেখবেন যে সরকারকে আমরা কি মুনাফাখোর বানাবো? মুনাফাখোর সরকার যেন না হয়, সেটাই তো জনগণ হিসেবে আমাদের দায়িত্ব হবে। আপনি দাম বাড়ানোর কথা তো পরে বলবেন, আপনি তো কোয়ালিটি সার্ভিসই দিতে পারেন না। বিইআরসি চেয়ারম্যান জানান, প্রস্তাব যাচাই বাছাই করে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কমিশন। ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং বিতরণ সংস্থা ও কোম্পানির সমূহের কার্যকর পরিচালনার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। শুনানিতে জানানো হয়, বর্তমানে দেশে বিতরণের সিস্টেম লস বা অপচয় 7.38%। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাসহ নানা ইস্যুতে সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং তার রামিসার যে প্রধান আসামি দর্শক, তার নাম সম্ভবত সোহেল রানা, তার স্ত্রী সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে মূল আসামি। আমরা এইটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। বিচারহীনতার যে বিষয়টা সবাই সবসময় বলে থাকে, এটা সর্বক্ষেত্রে সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়, সেই জন্য মানুষ মনে করে হয়তো বিচার পাবে না। কিন্তু এই জাতীয় ক্রাইমগুলো আমি ইন্টারিম গভর্নমেন্টের সময়ও দেখেছি। আমি তাদেরকে
কৃতিত্ব দিতে চাই। সেই সময়ও এই জাতীয় কয়েকটা ঘটনা হলে হেনিয়াস ক্রাইমের সংক্ষিপ্ত সময়ের ভিতরে আইনি ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এক্ষেত্রে আমি এইটুকু এসিউরেন্স দিতে পারি যে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে। সাজার কথা তো আমি বলতে পারবো না। অন্যান্য যে সমস্ত বিষয় এখানে আমি বলতে পারি, যেমন আমরা দায়িত্ব নেওয়ার পর তনু হত্যা মামলাটি সহ আরো কিছু মামলা আমরা লিস্টেড করেছি, যেগুলো অনেকটা দীর্ঘদিন যাবৎ বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনতে সক্ষম হয় নাই, সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। যেমন তনু হত্যা মামলার একজন আসামি আমরা অ্যারেস্ট করে তার সাথে ডিএনএ ম্যাচিং করার বিষয়টা এখন প্রক্রিয়ায়। আরো 2 জন আসামি আছে। ইতিমধ্যে আরো একজন আসামির শনাক্ত করা গেছে, যার রক্ত পাওয়া গেছে। ডিএনএ টেস্টে 3 জনের স্পার্ম পাওয়া গেছে খুব সম্ভবত। তো এগুলো মিলিয়ে দেখা হচ্ছে এবং আশা করি এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে। এছাড়া কুমিল্লা সংঘবদ্ধভাবে যে একটা ধর্ষণের ঘটনা হয়েছে, সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারপরে বগুড়ার তরুণী ধর্ষণের বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এগুলো সব আসামিকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। কাপাসিয়ায় 5 খুনের ঘটনায় তাদেরকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। ঢাকার মান্ডায় প্রবাসী হত্যাকাণ্ডের বিষয়েও এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2 জন নারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে আমাদের যে অভিযান, চিরুনি অভিযান, সেটা ডিএমপির এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুরে, তারপর অস্ত্র মাদক উদ্ধার অভিযান মোহাম্মদপুর ও শেরেবাংলা নগরে, তারপরে আমাদের মে মাসের প্রথম সপ্তাহে ঢাকার মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর এলাকায় যে ব্লক রিট চলছে, সেটা আমরা এখানে সফলতা অর্জন করেছি। পেশাদার দেশের ব্যাংক, জ্বালানি সহ গুরুত্বপূর্ণ খাতে আওয়ামী লীগের তৈরি করা মাফিয়াতন্ত্র এখনও সুপ্ত অবস্থায় আছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তা যেন আবারও সক্রিয় না হয় সে বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। পিআরআই আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, দেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে কেবল সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা যথেষ্ট নয়, বরং টেকসই প্রবৃদ্ধি পুনরুদ্ধারে উৎপাদনশীলতা ভিত্তিক সংস্কার জরুরি বলে মনে করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট। বৃহস্পতিবার রাজধানীতে পিআরআই আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, এখনো আর্থিক খাতে মাফিয়াতন্ত্র সুপ্ত অবস্থায় আছে। ব্যাংকিং খাত, জ্বালানি বিদ্যুৎ খাত, অবকাঠামোগত খাত, এইখানে যে একটা আধিপত্য বিস্তার হয়েছে এবং সত্যিকার অর্থে ক্রনি ক্যাপিটালিজমের একটা বাস্তব চিত্র আমরা দেখতে পেয়েছি। এখনো যদি চেপে থাকে, একটা সুপ্ত অবস্থায় আছে, সেটাকে কিভাবে আমরা সরাতে পারবো, সেটাই হবে কিন্তু সরকারের চ্যালেঞ্জ। অর্থনীতি বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা জরুরি। তেলের দাম যেভাবে বেড়েছে, সেটা কিন্তু আমাদের এই ইনফ্লেশনের উপর একটা ধাক্কা। যে যখনই দামটা বেড়ে যায়, প্রাথমিক পর্যায়ে এটা একটা যারা উৎপাদনকারী আছেন তাদের ইম্পোর্ট কস্ট বেড়ে যায়, কিন্তু পরবর্তী ধাপে সেটা কিন্তু কনজিউমারদের উপরে এসে পৌঁছায়। এ সময় আসছে বাজেটে শুল্ক কাঠামো যৌক্তিক করার পাশাপাশি কর ব্যবস্থার সংস্কার ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে পদক্ষেপ নেয়ার তাগিদ দেন পিআরআই চেয়ারম্যান। Exchange rate flexibility is part of our competitiveness strategy. So এটা এখন ধরে রাখতে পারবে কিনা, it's an issue we'll have to watch. So এখানে আর ইন্টারেস্ট রেট ইস্যুতে the only problem আমরা দেখছি যে Bangladesh Bank can think there is a lot of pressure from the private sector to reduce the interest rate. বাজেট অর্থায়নে ব্যাংক নির্ভরতা উদ্বেগজনক উল্লেখ করে বিদেশি ঋণ ও ব্যাংক বহির্ভূত উৎস থেকে অর্থায়নের তাগিদ দেওয়া হয় এ সময়। 9% নিয়ে গেছে সব অলিগার্কস। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্ববাজারে কমতির দিকে স্বর্ণের দাম কমেছে। প্রতি ট্রয় আউন্স স্বর্ণ আজ বিক্রি হচ্ছে $4,532.46 দরে, আর প্রতি ট্রয় আউন্স রূপা বিক্রি হচ্ছে $75.20 দরে। বাড়তির দিকে ক্রুড অয়েলের দাম। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $99.39 দরে, আর প্রতি টন কয়লা আজ বিক্রি হচ্ছে $132.45 দরে।
এবার মুদ্রা বাজারের খবর। দেশের বাজারে অনেকটাই স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজার। ব্যাংকগুলো গ্রাহকের কাছে মার্কিন ডলার বিক্রি করছে 123 টাকা দরে আর গ্রাহকের কাছ থেকে কিনছে 122 টাকা দরে। বৃহস্পতিবার ব্রিটিশ পাউন্ড ব্যাংকে বিক্রি হচ্ছে 166 টাকা আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে কিনছে 159 টাকা দরে। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে 10 পয়সা কমে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 32 টাকা 60 পয়সা আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে কিনছে 30 টাকা 50 পয়সা দরে। আজ ইউএই দিরহাম বিক্রি হচ্ছে 33 টাকা 30 পয়সা আর ব্যাংক কিনছে 31.50 টাকা দরে। চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠছে না। আলোচনা হলে ভালো না হয় যে কোনো মুহূর্তে আবারও হামলা শুরু হবে, এমন হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করেছে তেহরান। আলোচনা বা যুদ্ধ যে কোনো কিছুর জন্য ইরানও প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অনির্দিষ্ট যুদ্ধবিরতিতে সাময়িক হামলা বন্ধ হলেও বাকযুদ্ধ চলমান রয়েছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে। চলছে হামলা পাল্টা হামলার হুমকি, আর এতেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে এলো কঠোর বার্তা। তেহরানকে আলোচনার টেবিলে দ্রুত ফেরাতে ওয়াশিংটনের হুমকি, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের উপর থেকে উঠবে না অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তবে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তড়িঘড়ি করতে রাজি নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে তিনি আরও কয়েকদিন অপেক্ষা করতে চান। পরিস্থিতির প্রয়োজনে যে কোনো মুহূর্তে আক্রমণ শুরুর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। চুক্তি খুব দ্রুত হতে পারে, আমরা কয়েকদিন অপেক্ষা করতে চাই। ইরান একটি পরাজিত জাতি, তাদের উচিত দ্রুত একটি চুক্তি করা। পরিস্থিতির প্রয়োজনে যে কোনো মুহূর্তে হামলা শুরু হতে পারে। বুধবার ইরানের সঙ্গে আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দেওয়া উচিত। তবে হরমুজের নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করতে বিশেষ নিয়ন্ত্রিত সমুদ্র অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইরানের পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি। এদিকে আলোচনা অথবা যুদ্ধ দুটোর জন্য ইরানও প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যদি রাষ্ট্রের স্বার্থে আলোচনা ও সমঝোতার ক্ষেত্রে আমাদের প্রস্তুত হতে হয়, তবে আমরা প্রস্তুত আছি, কিন্তু সেই শক্তি নিয়ে, যে শক্তি নিয়ে সশস্ত্র বাহিনী দেশ রক্ষার জন্য প্রস্তুত হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েল আবারও আগ্রাসন শুরু করলে যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বে ছড়িয়ে পড়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। পূবালী ব্যাংক পিএলসি ডিবিসি বাণিজ্য সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।